13 ডিসেম্বর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এনএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচনী সরকার নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা চায় বিএনপি। পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী, মুসলিম বিশ্বকে এক পতাকায় আসার আহ্বান। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে তৈরি দেশ, চলছে বিজয় উদযাপনের প্রস্তুতি। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা হবে বলে আশাবাদী বিএনপি। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এই আশাবাদের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি ইতিবাচক ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সবার। মির্জা ফখরুল বলেন, দেশে এখনো অনেক নিরপেক্ষ যোগ্য ব্যক্তি আছেন যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ নিয়ে রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রপতির এই উদ্যোগ যদি সত্যিকার অর্থে নেন, আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকার যদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে অবশ্যই আমরা এখানে সফল হতে পারব। তবে সরকারের উচিত হবে এই ব্যাপারে সম্পূর্ণভাবে সহযোগিতা করা। সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এই নির্বাচন কমিশন গঠন করা একটি খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি। রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করতে চায় বিএনপি। নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। আমি জনাব আব্দুর রহমান আপনার কাছে জানতে চাইব যে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা হবে বলে আশাবাদী বিএনপি। আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার নিয়ে কি ভাবছে? আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপি কিছুদিন আগে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে একটি নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা কিছু প্রস্তাব দিয়েছে এবং যেই প্রস্তাবটি আমাদের কাছে মনে হয়েছে অন্তঃশ্বাস শূন্য একটি প্রস্তাব, যে প্রস্তাবের মধ্যে নতুনত্ব কিছু নেই এবং গুণগত রাজনৈতিক কোনো পথরেখা বা নির্বাচন করবার যে শক্তিশালী কমিশন গঠনের প্রকৃত অর্থেই তাদের সদিচ্ছা তার মধ্যে ব্যক্ত হয় নাই। তারপরও মহামান্য রাষ্ট্রপতি তিনি আগামী 18 ডিসেম্বর। জনাব আব্দুর রহমান, বিএনপি যখন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিল বা রাষ্ট্রপতির কাছে বিষয়টি উত্থাপনের প্রস্তাব দিয়েছিল, তখন আওয়ামী লীগ এটিকে উড়িয়ে দিয়েছিল। এখন যখন নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলছেন, তখনও সেটিকে উড়িয়ে দিচ্ছেন। বিষয়টি খুব কিরকম হয়ে যাচ্ছে না? আপনারা কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়টিকেও বলছিলেন যে কোন রকম কোনো সংলাপের দরকার নাই আসলে। না, মহামান্য রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের সর্বাধিক ব্যক্তি। তিনি কোনো রাজনৈতিক দলের না। এটি আমরা বলেছিলাম যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বা বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে বিএনপির আলাপ আলোচনার কোনো সুযোগ আমরা দেখছি না এবং সংলাপ হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে। জনাব আব্দুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকবেন। বিএনপি যখন প্রস্তাবটি দিয়েছিল তার পরপরই প্রতিক্রিয়া আওয়ামী লীগের নেতারা অবশ্য বলেছিল যে রাষ্ট্রপতির সঙ্গে এই বিষয়ে আলোচনা করার দরকার নাই বা বিএনপির সঙ্গে আলোচনা দরকার নাই। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আমরা আপনার কাছে জানতে চাইবো যে দেশের অন্য দলগুলির সাথেও রাষ্ট্রপতি আলোচনা করবেন, মহামান্য রাষ্ট্রপতি আলোচনা করবেন, বিএনপির সঙ্গে আলোচনা করবেন। যেহেতু অনেকগুলি দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে, সেই ক্ষেত্রে বিএনপির প্রস্তাব অনুযায়ী যদি কমিশন না হয়, অন্য দলগুলির সাথে আলোচনার ভিত্তিতে যদি কমিশন হয় বা তাদের প্রস্তাবের ক্ষেত্রে বা আপনাদের মন মতো কমিশন না হলে আপনারা কি সেটি মেনে নেবেন, নাকি বিএনপি যা বলে সেইভাবে কমিশনই হতে হবে? বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাংবাদিক সম্মেলনে নির্বাচন গঠন ও শক্তিশালীকরণ ব্যাপারে বিএনপি প্রস্তাব বলে বোধ আপনি লক্ষ্য করেছেন। সেখানে বলাই আছে সকল দলের সঙ্গে আলোচনা করে, বেগম খালেদা জিয়ার প্রস্তাব দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে সকলের নিকট গ্রহণযোগ্য শক্তিশালী একটা নির্বাচন কমিশন গঠন করার কথা দিয়েছেন।
সুতরাং এটা তো প্রশ্নে আসে না, সবার সঙ্গে আলোচনা করবে। তবে তবে গতবার যা হয়েছে সেরকম যেন না হয়। রাইট, গতবার ব্যারিস্টার মাহমুদুল খোকন, আমাদের জানার ইচ্ছা ছিল যে ধরা যাক বিএনপি নাম দিয়েছে পদ্মা মেঘনা যমুনার, অন্য একটি দল নাম দিয়েছে বা সব দল চাইলেও হচ্ছে সুরমা করতোয়ার, আপনার সুরমা করতোয়াকে মেনে নেবেন কিনা? কারণ সবার সঙ্গে তার একসঙ্গে আলোচনা হচ্ছে না। আলোচনা হবে, আলোচনার মধ্যে এখানে উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্যটা হলো যে আমরা গণতন্ত্রের এটা একটা বড় অংশ হলো নির্বাচন। আপনি 5 বছর আপনি রাজনীতি করবেন, 5 বছর জনমত সৃষ্টি করবেন, আপনি যেদিন পরীক্ষা, যেদিন নির্বাচনের দিন দেখা যাবে যে সব দখল হয়ে গেছে এবং নির্বাচন করলে অসহায়ের মতন তারা বসে থাকবে, সেটা ঠিক না, সঠিক না। তাহলে লাভটা হলো কি? দেশে গণতন্ত্র নাই। আজকে দেশে কিন্তু একদলীয় শাসন চলছে। বাংলা নির্বাচন সংবিধানে, এই বাংলাদেশের সংবিধানে নির্বাচনের কথা বলা আছে, 7 বছর ভোটাধিকারের কথা বলা আছে। সত্যি ভোটাধিকার হচ্ছে জাস্ট সরকারি দল একটা নির্বাচন কমিশন একটা নির্বাচন তারিখ ঘোষণা দিচ্ছে, পরবর্তী পর্যায়ে আমরা আবার অন্যদিকে চলে যাচ্ছি। আপনারা অন্য দলের মানে আপনাদের প্রস্তাব মতে যদি নির্বাচন কমিশন না হয় তাহলে মেনে নেবেন কিনা? বিএনপি সাধারণত না মানার একটি আবহাওয়া থাকে। আমরা আশা করি জি মহামান্য রাষ্ট্রপতি আমাদের সংবিধানের রক্ষক, উনি অভিভাবক, দেশের অভিভাবক। উনি বাংলাদেশে যে নির্বাচন কমিশন গঠন করবেন, আমরা আশা করি সেই নির্বাচন সকলের সঙ্গে আলোচনা করে সকলের নিকট গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সৎ, দল প্রীতি নাই এবং শক্তিশালী। সেটি আমরা আমাদের চাওয়া। ব্যারিস্টার মাহমুদুল খোকন যেটি বলছেন, আমি জনাব আব্দুর রহমানের কাছে আবার ফিরে আসি। জনাব আব্দুর রহমান, প্রথম 5 দলের মধ্যে আওয়ামী লীগের নাম ছিল না, আপনাদের এই কৌতূহল হয়েছে কিনা? রাষ্ট্রপতি কেন, মহামান্য রাষ্ট্রপতি কেন আপনাদেরকে ডাকছেন না, নাকি আপনারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছেন না এভাবে সংলাপের মাধ্যমে? কারণটা কি আসলে? আমি গতকাল থেকে কারণটি চিন্তা করতে চেষ্টা করছি যে কেন রাষ্ট্রপতি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে প্রথম 5টির মধ্যে রাখেন নাই। জনাব আব্দুর রহমান। না, দেখুন প্রথম রাজনৈতিক 5টি দলের মধ্যে আওয়ামী লীগকে মহামান্য রাষ্ট্রপতি ডাকেন নাই বলেই বিষয়টি শেষ হয়ে গেছে এমনটি ভাববার কোনো কারণ নেই। নিশ্চয়ই তিনি আওয়ামী লীগকেও ডাকবেন সংলাপে এবং সেটি পরেও ডাকতে পারেন, এটি তার নিজস্ব এখতিয়ার। তো সুতরাং আমরা মনে করি যে 5টির মধ্যে আমাদের ডাকে নাই বলে আমাদেরকে বাদ দিয়েই তিনি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করবেন, এমনটি আমরা এখনো মনে করছি না। বিষয়টি কি এরকম রহমান ভাই, বিষয়টি কি এরকম যে মহামান্য রাষ্ট্রপতি 5টি দলের সঙ্গে আলোচনা করলেন, তারপর আওয়ামী লীগের সাথে আলোচনা করলেন, আওয়ামী লীগ যে 3টি নাম দিল সেটিকে মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করলেন, ব্যাপারটি কি এরকম হবে? না না, আমি সে কথা বলছি না এবং এরকমটি হবারও কথা নয়। জি, তবে আপনি যে প্রশ্নটি মাহমুদুদ্দিন খোকনকে করেছেন, তিনি সেই প্রশ্নের জবাবের কাছাকাছি কিন্তু যাননি। তিনি ঘুরে ফিরে বহু দূর দিয়ে হেঁটেছেন। আজকে আপনি পরিষ্কার করে জানতে চেয়েছিলেন একই বিষয় রহমান ভাই, আপনার কাছেও সত্য যে আমি আপনার ক্ষেত্রেও সত্য, আমি পরিষ্কার করে আপনাকে জানতে চেয়েছি যে আপনারা দল থেকে এটি জানতে চেষ্টা করেছেন কিনা প্রথম 5 দলের মধ্যে আওয়ামী লীগ নেই কেন? না, আমরা এটি এখনো জানবার প্রয়োজন বা তাগিদ মনে করি নাই, এই কারণে আওয়ামী লীগ যে মহামান্য রাষ্ট্রপতির আলোচনাটা 5 দলের সঙ্গেই তিনি শেষ করবেন এমন ইঙ্গিতটি আমাদের কাছে নাই। আমরা আশা করছি শুরু তো আওয়ামী লীগকে দিয়ে হওয়া উচিত ছিল, ধারাবাহিকতা চলবে না, শুরু তো আওয়ামী লীগকে দিয়ে হওয়া উচিত ছিল। এটি মহামান্য রাষ্ট্রপতির বিষয়। তিনি মনে করেছেন যাদেরকে দিয়ে শুরু করবেন, যাদেরকে দিয়ে শেষ করবার তাদেরকে দিয়ে শেষ করবেন। কোন ক্রাইটেরিয়ানে 5টি দলকে ডাকা হলো? শুরু এবং শেষের মধ্যে কোন বিচারের নিরিখে 5টি, কোন মাপকাঠিতে 5টিকে ডাকা হয়েছে? মানে জাসদ কেন আছে, জাতীয় পার্টি কেন আছে? এই প্রশ্নের জবাবটি তো আপনারা জানতে চেয়েছিলেন কিনা? এই প্রশ্নের জবাবটি তো না, আমরা জানতে চাইনি, আমরা জানবার তাগিদও মনে করি নাই এবং এটি মহামান্য রাষ্ট্রপতি এই প্রশ্নের জবাব দিতে পারবেন যে উনি কেন প্রথম এই 5টি রাজনৈতিক দলকে ডেকেছেন। তবে আমরা বিশ্বাস করি যে তিনি তার প্রক্রিয়া শুরু করেছেন এবং তার সদিচ্ছা নিয়েই এই প্রক্রিয়া তিনি শেষ করবেন এবং একটি শক্তিশালী। আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন আপনার কাছ থেকে জানতে চাইবো যে যাদের নাম আপনারা তালিকায় দেবেন তাদেরকে কিভাবে আপনারা বাছাই করবেন, কিভাবে আপনারা বাছাই করছেন,
কি প্রক্রিয়ায় আপনারা 5টি নাম নির্ধারণ করবেন, 10টি নাম নির্ধারণ করবেন, 50টি নাম নির্ধারণ করবেন, তা সেইটি আপনি আমাদেরকে একটু বলবেন কিনা? অবশ্যই বেগম জিয়া 13 দফা একটি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের আলোকে কোন নামগুলি নিয়ে আপনারা ভাবছেন সেটি আমাদের একটু বলবেন কিনা? বেশ, মাহমুদুদ্দিন খোকন, জনাব আব্দুর রহমান, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বেরিসা মাহমুদুদ্দিন খোকন, বিএনপি কিভাবে লোক খুঁজে বার করছেন সেটি আপনারা কিছুটা বলেছেন যে বেগম জিয়ার প্রস্তাবনার আলোকে আপনারা কোন নামগুলি ঠিক করবেন। 18 তারিখ আপনারা যাচ্ছেন, 2 দিন পরে 16 ডিসেম্বর এবং অন্যান্য দিনগুলি আছে, সময় খুব কম। আপনারা নামগুলি ঠিক করছেন কিনা, কাদের ঠিক করছেন, কিভাবে খুঁজে পাচ্ছেন তাদের? আমার মনে বেগম খালেদা জিয়ার প্রস্তাবনার মধ্যেই সেখানে বলা আছে কিভাবে কিরকম লোক হতে হবে। প্রধান নির্বাচন কমিশন হতে হবে তিনি সর্বজন সদ্য, সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ, নৈতিকতা, ব্যক্তিত্ব, অভিজ্ঞতা সম্পন্ন এবং সকলের বিচারে দল নিরপেক্ষ এবং ভিত্তিক নন এমন ব্যক্তি। এবং আমরা প্রস্তাব দেব, এই ক্যাটেগরি আমরা প্রস্তাব দেব, অন্যান্য দলের প্রস্তাব দেব এবং এর মধ্যে মহামান্য রাষ্ট্রপতি যাকে এই ধরনের এই যোগ্যতা সম্পন্ন লোক পাবেন তাকে সিলেক্ট করবেন আমরা আশা করি। এবং সদস্য নির্বাচন সদস্যরাও একই রকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখন দলবাজি করবে, এসে দলীয় সরকারের পক্ষে কাজ করবে, তাহলে সেই ডেমোক্রেসি শেষ করে দিল। আমাদের অর্জন হলো আমাদের গণতন্ত্র। একটি বিষয় কি খেয়াল করেছেন যে বেগম জিয়ার 13 দফা প্রস্তাবে তিনি যাদের কথা বলছেন, কাজী রকিবউদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার হওয়ার আগে সবকটি গুণাবলী তার সঙ্গে ম্যাচ করে? আমরা আরেকজন কাজী রকিবউদ্দিন আহমেদ খুঁজে পাবো না, এবং তারে আমরা সে সময় প্রতিবাদ করেছি। সে সময় কিন্তু নির্বাচন কমিশন নিয়ে আমাদের কিন্তু বিতর্ক কিনেছিলাম। কাজী রকিবউদ্দিন আহমেদ সাহেবের কিন্তু ওনার তো ভীত মানুষ, উনি সাহসী না ভীত, ওনার সততা নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা দেখেছি। এবং সরকারের যে বেগম জিয়ার প্রস্তাবে কি সাহসী কথাটি আছে? বেগম জিয়ার প্রস্তাবে কি সাহসী কথাটি আছে? সাহসিকতাটা আছে, সাহসিকতাটা আছে এবং পাশের একে প্রধান নির্বাচন কমিশনের যোগ্যতা সম্বন্ধে ওখানে বলেছেন সর্বজন সদ্য, সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ এবং নৈতিকতা, ব্যক্তিত্ব, কর্ম অভিজ্ঞতা সম্পন্ন এবং সকল বিচারে দল নিরপেক্ষ এবং বিতর্কিত নন এমন একজন ব্যক্তি। কাজী রকিবউদ্দিন আহমেদকে আপনারা ভীতু লোক বলেছিলেন? হ্যাঁ জি, কাজী রকিবউদ্দিন আহমেদকে ভীতু লোক বলেছেন বেরসা মাহমুদুদ্দিন খোকন। ভীতু লোক, দলবাজ, সে দলবাজ, হ্যাঁ, তার কোনো ক্ষমতা নাই। সে আপনার নির্বাচন তো সে আসো না, বিভিন্ন নির্বাচনের দিন দেখা যাচ্ছে উনি অবশ্যই আসতেছেন না, যা হয়ে যাক গিয়া, তারপরে এসে উনি একটা বক্তৃতা দিবেন, নির্বাচন সুষ্ঠু সুন্দর। তাকে দলবাজ কি বলা যাবে? বেশিরভাগ নির্বাচনের দিন উনি কাজী রকিবউদ্দিন আহমেদ কি দলবাজ? ডেফিনেটলি সে যে উনি যে নির্বাচন গুণা আমাদের গণতন্ত্রের উনি শেষ করে দিয়েছেন এবং কলঙ্কিত করেছেন। আচ্ছা, বাংলাদেশের যেসব ইতিহাস লেখা হবে, সরকার সবসময় পরিবর্তনশীল, সময় চলে যায়, কিন্তু ইতিহাস সম্বন্ধে যেসব ইতিহাস লেখা হবে আমার মনে কাজী রকিবউদ্দিন সম্বন্ধে এগুলো আসবে। তখন এই যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে যে বিএনপির সমর্থিত প্রার্থীরা জিতলো সেটি আসবে না? নিশ্চয়ই আসবে। সেখানে সে দলবাজি করে নাই, এই জন্য জিতেছি আমরা। আচ্ছা, আমরা তো বলি না আমাদের পক্ষে কাজ করো। আচ্ছা, আমরা চাই যে নিরপেক্ষভাবে কাজ করো, যেই জিতুক। আচ্ছা, তো সেইখানে দলবাজি করে নাই, সেই জন্য সে জিতেছে। সেই জন্য তাকে একটু ধন্যবাদ দেওয়া হবে না? নিরপেক্ষ কাজ করলে সেই জন্য তাকে ধন্যবাদ দেওয়া হবে না একটু? না, আপনার সাথে 5 বছর কার্যকালীন সময় দেখবেন তার। আচ্ছা, 5 বছর কার্যকালীন সময় আমরা বেশি সমালোচনা তার কোনটা নিয়ে করছি? ইউনিয়ন পরিষদ নির্বাচন 2য় ধাপ, 3য় ধাপ। তার প্রথম ধাপ, 2য় ধাপের পরে উপজেলা নির্বাচন সব করে এসে দলবাদের উপজেলা নির্বাচনে
তো ইউনিয়ন কাউন্সিল তো অলমোস্ট সারা দেশে একই কাজ করছে। ওকে, কাজী রকিবউদ্দিন আহমেদ 5টি সিটি কর্পোরেশন নির্বাচন ভালো করেছেন, 2 দফা উপজেলা নির্বাচন ভালো করেছেন, উপজেলা নির্বাচনে 2 দফা খারাপ হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 দফা খারাপ হয়েছে। তো তার তো ভালো কাজের সংখ্যা বেশি আসলে। আপনি যেভাবে বলছেন আমি বলতে চাই না, ওখানে সে দলবাজি করে নাই, কিন্তু পরবর্তী পর্যায়ে সরকার সঙ্গে আতাত করে যা করা দরকার সরকার করেছে, সরকারের সঙ্গে পরবর্তীতে আতাত করেছে। আমি জনাব আব্দুর রহমান আপনার কাছে একটু ফিরতে চাই যে আওয়ামী লীগের যে নির্বাচন পুনর্গঠন নিয়ে, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে যে বিএনপির সঙ্গে এবং অন্যান্য দলগুলির সঙ্গে যে রাষ্ট্রপতির আলোচনা, সেই আলোচনার মধ্যে এই নির্বাচন কমিশন নিয়ে যদি সবগুলি দল একমত হয় কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করার জন্য, বা সবার কাছে গ্রহণযোগ্য কোনো প্রধান নির্বাচন কমিশনার যিনি নিরপেক্ষ, যোগ্য, সৎ, সাহসী, তাকে আওয়ামী লীগ মেনে নেবে কিনা, আওয়ামী লীগের দলীয় অবস্থানটা কি আসলে? সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যমত্য হয় যে এই ব্যক্তিটি তিনি যোগ্য, তিনি সৎ, নির্দলীয়, নিরপেক্ষ, তাহলে তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের আপত্তি থাকবে না। মানে এবং আওয়ামী লীগ সবসময় এরকম যোগ্যতা সম্পন্ন, নিরপেক্ষ, নির্দলীয় লোককেই নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দেখতে চায়। রাইট। এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি সকলের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি যেভাবে মনে করেন, না, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ। রহমান ভাই, আমি প্রশ্নটা আসলে ভালো করে করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। ধরা যাক 5টি রাজনৈতিক দল, যে 5টিকে বিএনপি সহ যে 5টি দলকে ডাকা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি যাদেরকে ডেকেছেন, তারা প্রধান নির্বাচন কমিশনার পদে কাউকে প্রস্তাব করেন এবং তারা একমত হলেন। তাকে আওয়ামী লীগের খুব বেশি পছন্দ না, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তাকে মেনে নেবে কিনা? আওয়ামী লীগ বলবে যে ঠিক আছে, অন্য 5টি দল যেহেতু বলছে আমরা মেনে নেব। আমার প্রশ্নটি হলো, বাংলাদেশে তো কেবলমাত্র এই 5টি রাজনৈতিক দলই না, এর বাইরেও অনেক রাজনৈতিক দল আছে। সুতরাং 5টি রাজনৈতিক দল একটা প্রস্তাবে একমত হলে, সম্মত হলে, সেটাকেই সকলের মানতে হবে, বিষয়টিতে এমন নাও হতে পারে। আচ্ছা, সুতরাং সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যদি একটা ঐক্যমত্য তৈরি হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো দ্বিমত থাকবে না, বা বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে আপত্তি করবে না। 2 নম্বর হলো, মাহবুবউদ্দিন খোকন সাহেব যে কথাগুলো বললেন, এবং আপনি তাকে কিন্তু অনেক সময় দিয়েছেন, আমাকে সেই তুলনায় খুব অল্প সময় দিচ্ছেন। এই যে বর্তমান নির্বাচন কমিশন যখন 5টি সিটি নির্বাচন কমিশনে জিতলেন, তখন জিতার পরে বিএনপি নেতৃবৃন্দ এই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশন সদস্যদেরকে ফুলের তোড়া নিয়ে তারা তাদের অফিসে দেখা করে অভিনন্দন জানিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে এই নির্বাচনকে পরিচালনা করছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং যেখানে তাদের পর্তায় হয় নাই, যেখানে ম্যান্ডেট জনগণ তাদের দেয় নাই, সেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করলে নির্বাচন কমিশন দলবাজি করবে। আব্দুর রহমান ভাই, আমি শুধু দুটি বিষয় বলতে চাই। প্রথম হচ্ছে যে ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন একাধিকবার যে এই নির্বাচন ভালো হয় নাই এবং এই নির্বাচন ভালো না হওয়ার দায় নির্বাচন কমিশনারের। দ্বিতীয়, সৈয়দ আশরাফুল ইসলাম, আপনাদের সাবেক সাধারণ সম্পাদক, তিনি বাজিতপুরে গিয়ে বলেছেন এভাবে করে নির্বাচন করে আমার কি লাভ হলো। আপনার নিশ্চয়ই মনে থাকবে, সেইগুলি কিন্তু বিএনপির কথা না, সেগুলি কিন্তু অন্য কারো কথা না, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এগুলি, এই নির্বাচন এতই খারাপ হয়েছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে এগুলি, আপনার এগুলি খুব ভালো মনে থাকে, আমি আপনাদের অনেক দিন ধরে জানি। এটি আশরাফ সাহেবের উদ্ধৃতি দিয়ে আপনি বললেন, কিন্তু আশরাফ সাহেব কোন প্রেক্ষিতে কি জন্য এই কথাগুলো বলেছেন? বাজিতপুরে নির্বাচন কারচুপি প্রসঙ্গে বলেছেন, বাজিতপুর নির্বাচনে কারচুপি প্রসঙ্গে বলেছেন। না, আমি বলছি এই কথাটির পূর্ব পর যে কথাগুলো তিনি বলেছেন, সেই কথাটি না বলা পর্যন্ত এই কথা দিয়েই তার কথা, আপনি পূর্বাপর কথাটি বলেন না বা কোনো মন্তব্য করা যাবে না। আপনি পূর্বাপর কথাটি বলেন। তবে আমি মনে করি আপনি পূর্বাপর কথাটি হলো এই যে আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু কিছু জায়গায়
বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে নাই তা নয়। সৈয়দ আশরাফ এটা বলেন নাই, বিচ্ছিন্ন ঘটনা রহমান ভাই ঘটেছে। সৈয়দ আশরাফ একদম এবং স্পষ্ট বলেছেন যে এইখানে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, নির্বাচনে অন্যায় হয়েছে, স্পষ্ট বলেছেন। সৈয়দ আশরাফ এভাবে বলেন নাই। রহমান ভাই আপনি চেক করে দেখেন, আবার আপনার নিশ্চয়ই মনে আছে। এবং সৈয়দ আশরাফ অনেক রাগ হয়ে বলেছেন, এবং আমি আপনাকে মনে করে দিতে চাই মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের কেন্দ্রীয় পক্ষ থেকে নির্বাচন ভালো হয় না সেটি বলেছেন কেন্দ্রে, আপনার নিশ্চয়ই মনে আছে। না, নির্বাচন তো কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনা ঘটেছে, একথা আমি অস্বীকার করছি না, জি। কিন্তু তার অর্থ এই না যে চূড়ান্ত বিচারে নির্বাচন কমিশন গোটা নির্বাচনকে সফলভাবে সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে, এই কথাটি অবশ্যই বলা যাবে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটছেই। তবে এই তুলনামূলক বিচারে যদি আপনি দেখেন, তাহলে বাংলাদেশে এই নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে এবং 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর ইতিপূর্বে যেই সমস্ত নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে, আমি বলবো তাদের তুলনায় অনেক ভালো দায়িত্ব তারা পালন করেছে। রহমান ভাই আপনাকে ধন্যবাদ। মাহমুদুল খোকন ভাই আপনি 30 সেকেন্ড যদি একটু বলেন, আমাদের একদম সময় নেই আর। আমাদের খোকন ভাই আপনি কি এই প্রেক্ষিতে 30 সেকেন্ড একটু বলেন। রহমান সাহেব যে কথা বলেন, রহমান সাহেব যে কথা বলে এই কথা নিশ্চয়ই শুনে সারা বাংলাদেশে যারা শুনতেছে তারা হাসতেছে। কারণ নির্বাচনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রাম সিটি নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে কিভাবে ভোট ডাকাতি হয়েছে, ভোটারদের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যখন বলছেন মাহমুদুল খোকন, আপনার নিশ্চয়ই মনে আছে যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে, চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের প্রার্থীদের আপনারা প্রত্যাহার করে নিয়েছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আগের দিন হঠাৎ করে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। কি করবে এটা? না না, কিভাবে নির্বাচন কমিশন নির্বাচন একটা অক্ষম, অযোগ্য, অথর্ব কোন এই ধরনের কোন স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে। যাই হোক, বেরিয়েছে মাহমুদুল খোকন, জনাব আব্দুর রহমান, আপনার অনেক ধন্যবাদ। এর স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই উপলক্ষে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। এছাড়াও আলোচনা সমাবেশ, গজল, হামনাত ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনায় মহানবীর জীবন দর্শন বিশ্বে ছড়িয়ে দিতে ও মুসলিম উম্মাহকে এই পতাকা তলে একত্রিত হতে বলেন বক্তারা। সমাবেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে, মহানবীর আদেশ, নিষেধ ও নির্দেশ পালন করতে এবং তার দর্শন অনুসরণে সবাইকে আহ্বান জানানো হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। ঈদে মিলাদুন্নবী নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া পুলিশ লাইন স্কুলের শিক্ষক আলহাজ মোহাম্মদ মোসাকিম হোসেন এবং হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মাইনুদ্দিন রুহি। আমি আলহাজ মোহাম্মদ মোসাকিম হোসেন আপনাকে জানতে চাইবো যে অনেক সময়ই মানে ঈদে মিলাদুন্নবী আসলে শোনা যায় যে এই কাজটি করা আসলে ঠিক হয় নাই, এইভাবে এই দিবসটি পালন করা উচিত হয় নাই। সেই ক্ষেত্রে আপনি কি কোন ঈদে মিলাদুন্নবী কিভাবে পালন করা সবচেয়ে যৌক্তিক বা সবচেয়ে উচিত বলে আপনি মনে করেন? আলহাজ মোহাম্মদ মোসাকিম হোসেন। আলহামদুলিল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতু জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ধন্যবাদ। আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এই জন্ম দিবসকেই বলা হচ্ছে মিলাদুন্নবী। মিলাদ মানেই হচ্ছে জন্ম। কার জন্ম? বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি করার কেন্দ্র করে গোটা বিশ্বের আবির্ভাব। সেই মানুষ, সেই মহামানব, সেই নবী, সেই রাসূলকে নিয়ে আলোচনা হবে, দোয়া মাহফিল হবে। এটি স্বাভাবিক, এটি বাস্তব, এটি একজন মুমিন তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবি। আজকে যারা বলে যে আসলে মিলাদুন্নবী আয়োজন করা ঠিক নয়, মিলাদুন্নবীতে আয়োজন করা যাবে না, আসলে তাদের যুক্তি সঠিক নয়। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জন্ম জন্যই গোটা পৃথিবীর উদ্ভব। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্মই না হতো তাহলে উন্নত কিছুই হতো না। আলহাজ মোহাম্মদ মোসাকিম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লামা মাইনুদ্দিন রুহি, আপনার মন্তব্য জানতে চাইবো যে আসলে এই দিনে কোনটি করা ঠিক এবং কোনটি করা ঠিক না, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে
সবাইকে ধন্যবাদ জানাবো এবং সবচেয়ে বেশি শুকরিয়া জ্ঞাপন করবো এজন্যই যে আজকে এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টিভি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদুন্নবী উপলক্ষে যে আলোচনা, যে আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন সেটা একটা যুগোপযোগী এবং এই আলোচ্য বিষয় মহান আলোচনা। আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করার জন্য আমি ইন্ডিপেন্ডেন্ট পরিবারকে ধন্যবাদ জানাই। সাথে সাথে বলতে চাই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা এবং জন্মে ঈদে মিলাদুন্নবী মানে ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবীর জন্ম দিবস উপলক্ষে আজকের এই আলোচনা। নবীর জন্ম দিবস উপলক্ষে আজকে যে আলোচনা সেটা হলো সর্বশ্রেষ্ঠ সর্বকালের মানবতার দিশারি এবং মানব কুলের শিরোমণি, যিনি পয়দা না হলে, যিনি যাকে পয়দা না করলে আল্লাহ পাক এই 18,000 মখলুকাতকে আসমান জমিন আরশ কুরসি কিছুকেই সৃষ্টি করতেন না। সে মহানবী হযরতুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে যে আলোচনা, সেই আলোচনাকে আমরা স্বাগত জানাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল মখলুকাতের মধ্যে সর্বোত্তম। আল্লামা মাইনুদ্দিন রুহি, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি তর্ক হয় যে মিলাদ পড়া যাবে কিনা, মিলাদ মাহফিল করা যাবে কিনা, সেই ব্যাপারে আপনার মতামত একটু জানতে চাইছিলাম। আমাদের ক্ষমা করবেন, আমাদের সময় একদমই কম, শুধু আপনার কাছ থেকে জেনে নেওয়া। মিলাদুন্নবীর আলোচনা, মিলাদুন্নবী এটা একটা আলোচনার বিষয়। মিলাদুন্নবী আলোচনা করা যাবে, মিলাদুন্নবী নবীর জন্মদিবস, নবীর জন্মর ইতিবৃত্তান্ত আলোচনা করা যাবে, কিন্তু পালন করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যিনি জন্ম নিয়েছেন, যিনি মহামানব হিসেবে দুনিয়াতে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবস আলোচনা করতে গিয়ে হাদিসের এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মানে পালন করা যাবে না মানে কি, পালন করা যাবে না মানে আমরা পালন না করব কিভাবে? মানে আলোচনা করলে তো পালনই হবে না। আলোচনা এক জিনিস, পালন এক জিনিস। এখন যেই নবীর ঈদে মিলাদুন্নবী যেভাবে পালন করা হচ্ছে এটা ইসলামের সব সম্মত হইতে হবে। ইসলামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমানে গনি, হযরত আলীউল মুর্তজা, ইমাম আবু হানিফা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিকে থেকে নিয়ে ইসলামের যত মনীষী আছে তারা নবীর যে মিলাদুন্নবী যেভাবে আলোচনা করেছেন সেভাবে আলোচনা করতে হবে, সেভাবে পালন করতে হবে। কিন্তু পালন করা মানে আজকের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কোনো সময় নবীর যুগেও ছিল না, আনুষ্ঠানিকতা থাকতে পারবে না। আলহাজ মোহাম্মদ মোস্তাকিম হোসেন, আপনি 20 সেকেন্ডে একটু বলবেন কিনা আপনি মাওলানা রুহির এই বক্তব্যের সাথে একমত কিনা? পালন করা যাবে না, আমি তার সঙ্গে পুরোপুরি একমত নই। তার কারণ মহানবী সাল্লাল্লাহু, হ্যাঁ অবশ্যই আলোচনা মানি পালন করা, এটা তিনি আলোচনা দ্বারা পালন করা দ্বারা কি বুঝাতে যাচ্ছেন এটি আমাদের বোধগম্য নয়। কারণ মিলাদুন্নবীর আলোচনা, দোয়া মাহফিল, কোরআন খতম, জেকের আসকার, দরুদ, রসুলের প্রতি সালাম পাঠানো, এগুলোর মাধ্যমেই তো রসুলকে স্মরণ করা, তার মানেই হচ্ছে রসুলের জীবনী আলোচনা করা। আলহাজ মোহাম্মদ মোস্তাকিম হোসেন, আল্লামা মাইনুদ্দিন রুহি, আপনাদের ধন্যবাদ। এডি স্পিকে বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। আলহাজ মোহাম্মদ মোস্তাকিম হোসেন, আল্লামা মাইনুদ্দিন রুহি যেটি বলছিলেন যে যেভাবে উৎসব করে এটি পালন করা হচ্ছে সেভাবে এটি পালন করা যাবে না, এই ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনতে চাইছিলাম, খুব সংক্ষেপে দ্রুত যদি আমাদেরকে বলেন। আলহাজ মোহাম্মদ মোস্তাকিম হোসেন। জি, আলহামদুলিল্লাহ।
মাওলানা রুহি সাহেব যে কথা বলেছেন যে আসলে এভাবে মিলাদ করা বা এইভাবে জাঁকজমক করে আয়োজন করা যাবে না। আসলে আয়োজন করতে কোনো দোষ নাই, জাঁকজমক করতে কোনো দোষ নাই, যদি সেটা কোরআন এবং হাদিসের বিরোধী না হয়। কোরআন সুন্নাহর যদি বিরোধী কোনো আলোচনা এখানে আসে, কোরআন সুন্নাহর বিরোধী যদি কোনো কার্যক্রম আসে, তখন সেটা বাতিল হবে। অন্যথায় এটা বাতিল করা বা আয়োজন না করার কোনো কারণ নাই। বরঞ্চ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন উপলক্ষে একটি তার আবির্ভাব উপলক্ষে এই দিনকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। কারণ এই দিনের ওসিলায় আমাদের বিশ্ব মানবতার মুক্তির দিশারি কুল মাকলুকাতের রহমত রূপে যিনি পৃথিবীতে এসেছিলেন। মোহাম্মদ মুস্তাকিম হোসেনের বক্তব্য আমি বুঝতে পেরেছি। মাইনুদ্দিন রুহি উনি যেটি বলছেন সেটি হচ্ছে যে যদি এটি কোরআন হাদিসের আলোকে বাইরে না যায় তাহলে এটি এইভাবে পালন করতে কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনতে চাই আল্লামা রুহি। হ্যাঁ, আমি ওনার সাথে একটা একমত এক জায়গায়, যে কোরআন হাদিসের বাইরে যদি না যায়, কিন্তু আসলে বাস্তব কথা কোনটা, যে আজকে বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, অথচ আমরা যদি বুখারী শরীফ দেখি, তিরমিজি শরীফ দেখি, মুসলিম শরীফ দেখি, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের প্রিয় নবীর সারা জীবন বৃত্তান্ত, সেখানে কোথাও বুখারী শরীফের মধ্যে ঈদে মিলাদুন্নবীর খুশি নামের কোনো বাব নাই, কোনো সাবজেক্ট নাই, কোনো আপনার নাই। তার মানে সেইগুলি কোরআন হাদিসের বাইরে থাকলে সেটি করা যাবে না। আল্লামা মাইনুদ্দিন রুহি, আলহাজ মোহাম্মদ মুস্তাকিম হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল আজকের এই স্পিকে। আমাদের পরের আয়োজন।